কারণ পেয়েছো গো জায়গা কোথায়, জায়গাই তো নেই। আমি কিন্তু মাঝে মধ্যে ওয়েডিংয়ে ভাই 14 mm দিয়েও গ্রুপ ছবি তুলে নিই। পয়সা আছে ভাই, তার জন্য আমি 1.4-এর লেন্স কিনে নিয়েছি। এবার আমি 5 জনের গ্রুপ ছবি তুলছি 1.4 অ্যাপারচার ভ্যালুতে রেখে, মানুষের নাকের সামনে গিয়ে ওয়াইড করে ছবি তুলি। ওয়েডিংয়ে গ্রুপ পিকচার্স নেওয়ার সময় বেশিরভাগ ফটোগ্রাফারদের একটা কমন যেটা প্রবলেম, সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষ যাদের আমরা ছবি তুলছি তারা হয়তো সমান ফোকাসে নেই। আমরা হয়তো 8 জনের ছবি তুলছি, 8 জনের মধ্যে 2 জনের প্রপার ফোকাসে রয়েছে, বাকি লোকের ফোকাস নেই। আরও একটা প্রবলেম হয়, যখন আমরা গ্রুপ পিকচার্স তুলছি তখন আমরা কি ফোকাস ইউজ করব এবং ফোকাস পয়েন্টারটা কোথায় রাখবো। তার থেকে তোমাদের আরও একটা প্রবলেম হয়, দেখবে যখন তোমরা গ্রুপ পিকচার্স তুলছো তখন এজ বা সাইডের দিকে যারা রয়েছে না তারা একটু সামান্য বেঁকে যায়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে এমন কিছু টিপস শেয়ার করব যাতে পরের বার তোমরা যখন গ্রুপ পিকচার্স তুলছো তখন প্রত্যেকটা মানুষ প্রপার ফোকাসে থাকবে, একদম শার্প ছবি হবে এবং এজের দিকের পার্সন যারা রয়েছে তারাও কিন্তু বেন্ড হবে না বা বেঁকে যাবে না। তো চলো প্রত্যেকবারের মতন শুরু থেকে শুরু করি। গ্রুপ ফটোজ নেওয়ার সময় তোমাদের সবার প্রথম যেটা করতে হবে, তোমাদের ক্যামেরাতে যে আই অটো ফোকাস যেটা রয়েছে সেটাকে বন্ধ করে দিতে হবে এবং ওয়াইড ফোকাস বাদ দিয়ে দিতে হবে। সেখানে তোমাদের সিঙ্গেল পয়েন্ট অটো ফোকাস যেটা রয়েছে সেটা ইউজ করতে হবে। এবার তোমাদের মাথায় একটা প্রশ্ন আসছে, তাহলে সিঙ্গেল পয়েন্ট অটো ফোকাস যদি আমরা ইউজ করি তাহলে ওই সিঙ্গেল পয়েন্ট অটো ফোকাসটা কার ফেসে রাখবো। কিন্তু তার আগে কিছু কথা বলি, যখন তোমরা গ্রুপ ফটোজ তুলছো তখন কিন্তু সবাইকে সমান লাইনে দাঁড় করানোটা একটা বাধ্যতামূলক বিষয়। মানে প্রত্যেকটা মানুষ যেন সমান বা ইকুয়াল লাইনে থাকে, কিন্তু সেটা সবসময় হয় না। কারণ গ্রুপ ফটোজ যখন আমরা তুলছি, বিশেষ করে আমাদের বেঙ্গলি ওয়েডিংয়ে, ওয়েডিং টাইমসে বা রিসেপশনের সময়, তখন গুতোগুতি করে লোকজন তো চলেই আসে। তো ধাক্কাধাক্কি ফলে কেউ আগে বা কেউ পিছনে হয়ে যায়। তো চেষ্টা করবে তাদেরকে সমান লাইনে দাঁড় করানোর, তা না হলো যেন তারা একটু কার্ভ হয়ে দাঁড়ায়, মানে একটা রাউন্ড শেপ যেন ক্রিয়েট করে। তাহলে কী হবে, কিছু মানুষ তবুও এজের দিকের মানুষগুলো কিন্তু এগিয়ে থাকবে। এবার এই অটো ফোকাস যেটা রয়েছে সেটা যদি তোমরা মিডিলে রাখো, ব্রাইড গ্রুমের মিডিলে একদম রাখো, তাহলে দেখবে কর্নারের দিকে যারা রয়েছে তারা কিন্তু একটুখানি হালকা আউট অফ ফোকাস হয়ে গেছে। তোমাদের কী করতে হবে, আমরা একদম মিডিলেও কিন্তু অটো ফোকাসটা রাখবো না, আবার কর্নারের দিকেও রাখবো না, মিডিল থেকে ডান দিকে বা বাঁ দিকে একটুখানি সরিয়ে নেবো অটো ফোকাসটা। এবার আমরা ওই টাইমে দেখব সবচেয়ে পিছনে যিনি দাঁড়িয়ে রয়েছেন এবং সবচেয়ে সামনে যিনি দাঁড়িয়ে রয়েছেন তাদের দুজনের মাঝখানের যে কোনো এরিয়াতে আমরা ফোকাস পয়েন্টারটা রাখবো এবং ডেপথ অফ ফিল্ডের জন্য কিন্তু আগে এবং পিছনে যারাই থাকবে তারা কিন্তু প্রপার ফোকাসে আসবে। তাহলে সবার প্রথমে আমি কি বললাম, যে বিষয়টা যেন সবাই যেন একই লাইনে থাকে এবং চেষ্টা করবো মিডলে যে ব্যক্তি রয়েছে তাকে ফোকাস না করে যে কোনো ডান দিক বা বাঁ দিকে মিডিলের দিক করে, মানে পেছনের দিকের মানুষ এবং সামনের দিকের মানুষের মিডিল করে আমরা ফোকাস পয়েন্টারটা রাখবো। নেক্সট আরও একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, যে পয়সা আছে ভাই, তার জন্য আমি 1.4-এর লেন্স কিনে নিয়েছি। এবার আমি 5 জনের গ্রুপ ছবি তুলছি 1.4 অ্যাপারচার ভ্যালুতে রেখে। বাহ, এটা একটা অসাধারণ বিষয়। এই জিনিসটা কিন্তু তোমরা একদম করবে না। তোমাদের মিনিমাম অ্যাপারচার 5.6 থেকে 8 পর্যন্ত রাখবে। তাহলে কী হবে, 5.6 থেকে 8 পর্যন্ত অ্যাপারচারে তোমাদের ডেপথ অফ ফিল্ড যেটা রয়েছে সেটা বেশি থাকবে। তাহলে প্রত্যেকজন যারা যারা দাঁড়াচ্ছে গ্রুপ ফটোস তোলার জন্য সবার মুখ কিন্তু প্রপার ফোকাসে থাকবে। 3 নম্বর পয়েন্ট যেটা তোমাদের গ্রুপ ফটোস তোলার সময় অবশ্যই মনে রাখতে হবে, যে বেশিরভাগ ফটোগ্রাফার গ্রুপ ফটোস তুলবার সময় 24-70 লেন্স ইউজ করে। এবার তোমরা কি করো, যে ভাই আমি পেছন দিকে পেছবো না, আমি লেন্সটাকে টাক করে 24-এ নিয়ে যাব, দেন মানুষের নাকের সামনে গিয়ে ওয়াইড করে ছবি তুলবে। বেশ, সবাই তো আসছে। কি হয়, যখন তুমি 24-এ রেখে শ্যুট করছো তখন তোমার লেন্সটা অনেকটা ওয়াইড থাকে। এবার কি হয়, যখন তুমি আরও কাছ থেকে শ্যুট করছো মানুষটার, তখন কর্নারের দিকে যারা থাকবে তারা ডিস্টর্ট হয়ে যাবে, মানে বেঁকে যাবে। তো তোমাদের কি করতে হবে, 24-70 mm যদি তুমি লেন্স ইউজ করো তাহলে তোমাদের ওই জুম ড্রামটাকে ঘুরে 35-এ নিয়ে আসতে হবে। যারা 35 mm ইউজ করছো তাদের কথা আমি বলছি না, কিন্তু যারা জুম লেন্স ইউজ করছো 24-70 ইউজ করছো তাদের ফোকাল লেন্থ থেকে সর্বপ্রথমে 35 থেকে 50-এর মধ্যে আমি সেট করে নিলাম। এরপর আমি পেছন দিকে পিছিয়ে যাব, একদম সামনে থেকে ছবি তুলব না, যতটা সম্ভব আমার একটু দূর থেকে ছবিটা তুলব। তাহলে কী হবে, কর্নারের দিকের লোকগুলো কিন্তু একদমই বেঁকবে না বা ডিস্টর্ট হবে না। তবে তোমাদের আমি একটা গোপন কথা বলি, আমি কিন্তু মাঝে মধ্যে ওয়েডিংয়ে ভাই 14 mm দিয়েও গ্রুপ ছবি তুলে নিই। কারণ পেয়েছো গো জায়গা কোথায়, জায়গাই তো নেই। একটা ছোট্ট ঘর, তার সামনে হয়তো 10 জন দাঁড়িয়ে গেছে, চলো ছবি তোলো, 14 ভাই বেটার। না না না, এরকম কিছু তোমরা আমার মাথায় রেখো না। যখনই গ্রুপ ফটোস তুলবে মিনিমাম ফোকাল লেন্থ 35 থেকে 50-র মধ্যে রাখবার চেষ্টা করবে, আর একটু পিছিয়ে গিয়ে ছবি তুলবে, একদম মানুষের ফেসের সামনে থেকে ছবি একদম তুলবে না। 4 নম্বর পয়েন্ট যেটা তোমাকে হেল্প করবে একদম শার্প গ্রুপ ফটোস তোলার জন্য, সেটা হচ্ছে আইএসও।
ক্যামেরাতে আইএসও ভ্যালু যতটা পারবে কম দেবে, বা নেটিভ আইএসও যেটা রয়েছে তোমার ক্যামেরা সেটা ইউজ করবে। এবার তোমরা যদি আমাকে জানতে চাও যে কত আইএসও দিলে ঠিক হবে, ম্যাক্সিমাম তোমরা 800 আইএসও ইউজ করবে, কারণ যখন তোমরা আইএসওটাকে বাড়িয়ে নিয়ে যাচ্ছ 1600 3200-তে, তখন অটোমেটিক্যালি ক্যামেরাতে গেইন আসছে। এবার গ্রুপ ফটোস কী হয়, আমরা বেশিরভাগ হাফ তুলি বা যখন ফুল তুলছি তখন ছবিটা তো বেশ বড় ছবি হয়ে যাচ্ছে, সেখানে যত বেশি আইএসও দিচ্ছ সেখানে কী হবে, ফেসে কিন্তু অনেক সময় নয়েজ চলে আসছে। তো চেষ্টা করবো আইএসওটা মিনিমাম ধর। এবার তোমরা বলতে পারো যে দাদা আইএসও 800 দিতে বলছো, ওদিকে অ্যাপারচার ভ্যালু 5.6-এ রেখেছো, তখন তাহলে আমাদের ছবিগুলো তো আন্ডার এক্সপোজ হবে। অবশ্যই হতে পারে, এর জন্য তোমরা তোমাদের শাটার স্পিড যেটা রয়েছে সেটাকে কম রাখো, 100 বা 125-এর মধ্যে সেট করো, এবং তোমাদের অ্যাপারচার যেটা রয়েছে সেটাকে 5.6 to 8-এর মধ্যে, ধরো আমি 5.6ই ধরছি, আর আইএসওটা তোমরা 800 পর্যন্ত রাখতে পারো। এরপর যদি ছবি আন্ডার এক্সপোজ আসে তাহলে অবশ্যই দু সাইড থেকে তোমরা ফিক্সড লাইট অবশ্যই ইউজ করবে, সেটা পোটা লাইট হতে পারে, সেটা দুখানা রিং লাইট হতে পারে, দু সাইড থেকে অবশ্যই কিন্তু তোমরা লাইট ইউজ করবে। এবার ধরো লাইট দেওয়ার পরও তোমাদের কিন্তু আন্ডার এক্সপোজ যদি ছবি আসে, সেক্ষেত্রে তোমরা ফ্ল্যাশের ইউজ করতে পারো, অন ক্যামেরা ফ্ল্যাশ। তবে চেষ্টা করবো অন ক্যামেরা ফ্ল্যাশ যখন ইউজ করছো যাতে ফ্ল্যাশের মুখ যেন উপরের দিকে থাকে, মানে টপ থেকে বাউন্স হয়ে তারপর লাইটটা আসছে। এবার অনেক সময় আরও একটা প্রবলেমের মধ্যে তোমরা পড়ো যে ওপর দিকে যে সিলিং যেটা রয়েছে, হয় সিলিং নেই বা অন্য কালারের সিলিং রয়েছে, কালার কাস্ট হয়ে যেতে পারে, সেক্ষেত্রে তোমরা বাউন্স কার্ড ব্যবহার করতে পারো। তবে বাউন্স কার্ড যত ধরনের হয় তার থেকে যেগুলো ওয়াইড যেগুলো আছে সেগুলো ব্যবহার করো, তাহলে কী হবে, সবার মধ্যে আলোটা সমানভাবে ডিস্ট্রিবিউট হবে। অনেকে ছোটো ছোটো বাউন্স কার্ড ইউজ করে, তাতে কী হয়, যারা সামনে যারা রয়েছে, কারণ অন ক্যামেরা ফ্ল্যাশে তো ফ্ল্যাশটা সবার উপরে একদম সামনে দিকতে থাকে, মানে ব্রাইট গ্রুপ যদি মিডলে দাঁড়িয়ে থাকে তাহলে শুধু ব্রাইট গ্রুপের মুখে দেখবে বেশি আলো পড়ছে, কর্নারের দিকের লোকগুলো তুলনামূলক কম আলো পেয়েছে। তো এর জন্য তোমরা চেষ্টা করবে যে একটা ওয়াইড মানে বড় সড়ো একটা বাউন্স কার্ড ইউজ করা, যাতে সবার ফেসে আলোটা প্রপার ওয়েতে ছড়িয়ে পড়ে। আর প্রত্যেকটা গ্রুপ ফটোসে চেষ্টা করবে হেড স্পেস এবং সাইড স্পেস রাখার, মানে মাথার উপরে কিছুটা হলেও গ্যাপ রাখার এবং সাইডে কিছুটা হলেও গ্যাপ দেওয়ার। কারণ টাইট যদি তোমরা গ্রুপ ফটোস তোলো, মানে একদম মাথার ওপর থেকে ফ্রেমটা কেটে গেছে বা সাইডে একদম হাত ঘেঁষে ফ্রেমটা কেটে গেছে, দেখে মনে হয় যেন ছবিগুলো দেখলে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। তার থেকে বড় বিষয়, ওই ছবিগুলো অ্যালবাম ডিজাইন করবার সময় কিন্তু অনেকটাই কষ্টদায়ক হয়। কেন, কি প্রবলেম হয় টাইট যদি আমরা গ্রুপ ফটোস তুলি, সেটা অবশ্যই ডিসকাস করবো নেক্সট তোমাদের অ্যালবাম ডিজাইনের ভিডিওতে, যেখানে আমি তোমাদেরকে গ্রুপ পিএইচডিও দেবো। তো আজকের মতন এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, চ্যানেল যদি নতুন হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংকস ফর ওয়াচিং।